কোচবিহার নিয়ে আলোচনায় স্বাগত। আমাদের হাতে বেশ কিছু সূত্র এসেছে, কিছু রিপোর্ট, কিছু নিবন্ধ, মানে যা এই অঞ্চলের সমাজ, সংস্কৃতি, ভূগোল আর ইতিহাসের একটা ছবি তুলে ধরে আর কি। আজকে আমাদের কাজ হলো এই সব সূত্র ঘেটে কোচবিহারের একেবারে নির্যাসটুকু বের করে আনা। পশ্চিমবঙ্গ বলতেই আমাদের মনে কলকাতা বা দার্জিলিংয়ের ছবি ভাসে, কিন্তু কোচবিহারের নিজস্ব একটা গল্প আছে। মানে এর রাজকীয় ইতিহাস, অদ্ভুত সুন্দর নদী-নালা ঘেরা ভূগোল আর এখানকার মানুষের জীবনযাত্রা সব মিলিয়ে একটা অন্যরকম জগৎ। ঠিক তাই। কোচবিহার কিন্তু শুধু আজকের পশ্চিমবঙ্গের একটা জেলা নয়, এর শিকড় অনেক গভীরে। প্রাচীন কামতা রাজ্যের অংশ ছিল একসময়। ও আচ্ছা। সেখান থেকে কোচ রাজবংশের উত্থান, একটা স্বাধীন রাজ্যের মর্যাদা পাওয়া, আবার ভারত ভুক্তির পর আজকের জেলা হয়ে ওঠা, এই লম্বা যাত্রাপথটা এর বর্তমান পরিচয়কে দারুণভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে আমরা দেখব এর ভৌগোলিক অবস্থান, বিশেষ করে নদীগুলো কি ভীষণভাবে এখানকার মানুষের জীবন আর সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। দারুণ ইন্টারেস্টিং লাগছে, কিন্তু শুরুতেই তাহলে আর দেরি কেন, চলুন গভীরে ডুব দেয়া যাক। হ্যাঁ চলুন। আচ্ছা, প্রথমেই যদি এর ভূগোলটা একটু বোঝার চেষ্টা করি। ম্যাপে দেখলে তো মনে হয় পশ্চিমবঙ্গের একেবারে উত্তর পূর্ব কোণে, তাই না? হ্যাঁ, একদম তাই। এটা মূলত একটা সমতল এলাকা, যাকে ভূগোলের ভাষায় বলে পাললিক সমভূমি। মানে হিমালয় থেকে বয়ে আসা নদীগুলো বছরের পর বছর ধরে পলি জমিয়ে এই ভূমি তৈরি করেছে। আচ্ছা। এর একদিকে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলা, আরেকদিকে অসম রাজ্য, আর দক্ষিণ আর পশ্চিমে রয়েছে বাংলাদেশ সীমান্ত। এই অবস্থানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন বলছেন? মানে সীমান্ত এলাকা হওয়াতে? হ্যাঁ, সেটাও একটা কারণ অবশ্যই। একদিকে অসম আর ভুটানে যাওয়ার একটা পথ এটা, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত আর একসময়ের ছিটমহলের জটিল ইতিহাস জানেন তো? এখানে একসময় ১১০টার মতো ভারতীয় ছিটমহল ছিল। হ্যাঁ শুনেছিলাম, মানে ভারতের এমন কিছু অংশ যা পুরোপুরি বাংলাদেশের ভেতরে ছিল। একদম। এই সব মিলিয়ে এর ইতিহাস আর সামাজিক গঠনে একটা অন্য মাত্রা যোগ হয়েছে। আর এটাও মনে রাখতে হবে, ১৯৪৯ সাল পর্যন্ত এটা কিন্তু একটা স্বাধীন করদ রাজ্য ছিল, কোচ রাজাদের অধীনে। তাই নাকি? ১৯৪৯ পর্যন্ত? হ্যাঁ, ফলে এখানকার মানুষের মনে একটা আলাদা পরিচয়ের বোধ কাজ করে, যা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার থেকে কিছুটা ভিন্ন আর কি। আচ্ছা, তার মানে মাটির গঠনও নিশ্চয়ই এই নদীগুলোর কারণেই? একদম। এখানকার মাটি খুব নতুন, মানে নবীন পাললিক মাটি, বেশ উর্বর, তবে একটু দোঁয়াশ বা বেলে দোঁয়াশ প্রকৃতির। মানে? মানে ভালো এঁটেল মাটির অভাব আছে। ও আচ্ছা। আর আবহাওয়া? আবহাওয়া বেশ ভেজা ভেজা, বৃষ্টিপাত প্রচুর হয়, তবে তাপমাত্রা খুব চরম হয় না। মানে গরমে অসহ্য গরম বা শীতে হাড় কাঁপানো ঠান্ডা সেরকমটা নয়, নাতিশীতোষ্ণ বলা যেতে পারে। আর নদীর কথা যা বলছিলেন, অনেক নদী নাকি এখানে? অনেক, মানে অনেক। প্রায় ৩০টারও বেশি নদী আর উপনদী জালের মতো ছড়িয়ে আছে। তিস্তা, জলঢাকা, তোরসা, কালজানি, রায়ডাক, গদাধর, এগুলো হলো বড় নদী। বাপরে! এই তোরসা নদীর পাড়েই কিন্তু মহারাজা রূপনারায়ণ কোচবিহারের রাজধানী স্থাপন করেছিলেন প্রায় ১৬৯৩ থেকে ১৭৭৪ সালের মধ্যে। এই নদীগুলোই আসলে এই অঞ্চলের প্রাণভোমরা। কিন্তু এই নদীগুলো কি সবসময় আশীর্বাদ? আমি একটা রিপোর্টে দেখছিলাম হিমালয়ের কিছু ঘটলে নাকি এখানে সরাসরি তার প্রভাব পড়ে। খুব ভালো পয়েন্ট ধরেছেন। এই পুরো এলাকাটাই হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চলের অংশ, তাই হিমালয়ে যা ঘটে তার ঢেউ এখানে এসে লাগে। যেমন ধরুন ২০২৩ সালে সিকিমে যে বহাবহ গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা GLOF হলো, মানে হিমবাহ গলে তৈরি হওয়ার হ্রদের জল যখন হঠাৎ বাঁধ ভেঙে বেরিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম সেটার কথা। তার সরাসরি প্রভাব পড়েছে কোচবিহারের নদীগুলোর উপর। বিশেষ করে তিস্তা নদীতে অত্যন্ত পলি জমেছে, নদীর জল বহন করার ক্ষমতা কমে গেছে, গতিপথও বদলে যাচ্ছে। তার মানে তো বন্যা আর ভাঙনের সমস্যা হওয়ার কথা। মানে এটাই তো কোচবিহারের একটা বিরাট সমস্যা। মজার বা দুঃখের বিষয় যাই বলুন, এত নদী থাকা সত্ত্বেও জেলাটা কিন্তু সেচ ঘাটতিতে ভোগে। তাই নাকি? এত নদী অথচ সেচ ঘাটতি? হ্যাঁ, কারণ বর্ষাকালে ভয়ঙ্কর বন্যা হয়, আবার নদীগুলো এত ঘন ঘন গতিপথ বদলায় আর এত পলি ফেলে যে নদীর জল সেচের জন্য ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। ও, তাহলে চাষিরা কি করেন? তাই এখানকার চাষিরা মূলত মাটির নিচের জলের উপর নির্ভর করেন, শ্যালো টিউবওয়েলই ভরসা। আর নদী ভাঙন, সেটা কতটা গুরুতর? খুবই গুরুতর।
সূত্রগুলো বলছে কোচবিহার একটা প্রধান নদী ভাঙন প্রবণ জেলা। প্রতি বছর প্রচুর চাষের জমি ঘরবাড়ি নদীর পেটে চলে যায়। বলেন কি? এই তো সেদিনকার খবর। তুফানগঞ্জের চিটবোড়া লাউকুঠি গ্রামে সংকোষ নদী প্রায় 1200 মিটারের বেশি এলাকা গিলে ফেলেছে। মানুষজন ভিটেমাটি ছাড়া হয়ে যাচ্ছে। ভাবুন অবস্থা। 1200 মিটার, সর্বনাশ। আর রিপোর্টে এটাও দেখলাম জেলার নদী পারগুলোর মাত্র 28% এখন পর্যন্ত ভাঙন থেকে সুরক্ষিত, বাকিটা কার্যত অরক্ষিত। মাত্র 28%? তার মানে তো বিশাল এলাকা জুড়ে ভাঙনের ভয়। তিস্তার পলি জমার সমস্যাটা কি এই ভাঙন আরও বাড়িয়ে দিচ্ছে? অবশ্যই। তিস্তার মতো নদীতে যখন পলি জমে, নদীখাত ভরাট হয়ে যায়, তখন জল স্বাভাবিক পথে বইতে পারে না। একটু বেশি জল হলেই দুকুল ছাপিয়ে যায় আর নতুন পথে বইতে শুরু করে। এই নতুন পথ তৈরি করতে গিয়েই নদীর পাড় ভাঙে। এটা একটা চক্রের মতো, মানে ভৌগোলিক অবস্থান আর পরিবেশগত কারণ যেমন জিওএলএফ মিলে বিপর্যয় ডেকে আনছে, যার ফলে মানুষ জমি হারাচ্ছে, গরিব হচ্ছে। এটা একটা বিরাট আর্থসামাজিক সমস্যা। এই ভৌগোলিক চ্যালেঞ্জগুলোর পাশাপাশি এর ইতিহাসটাও তো বেশ বর্ণময় বললেন। কোচ রাজবংশের কথা বলছিলেন। হ্যাঁ, কোচবিহারের পরিচয় তো কোচ রাজাদের ছাড়া ভাবাই যায় না। 16 শতকে মহারাজা বিশ্বসিংহ এই রাজবংশের প্রতিষ্ঠা করেন। তার আগে অবশ্য এই এলাকা কামতা রাজ্যের অধীনে ছিল। আচ্ছা। বিশ্বসিংহের ছেলে নরনারায়ণের সময় এই রাজ্যের খুব নামডাক হয়। কিন্তু নরনারায়ণের মৃত্যুর পর রাজ্যটা ভাগ হয়ে যায়। পশ্চিম অংশটা হয় কোচবিহার আর পূর্ব অংশটা পরিচিত হয় কোচ হাজো নামে। আর রাজধানী তোরসা নদীর তীরে স্থাপন করার পেছনে কি বিশেষ কোনো কারণ ছিল? হ্যাঁ, মহারাজা রূপনারায়ণ যখন রাজধানী এখানে আনেন, সেটা শুধু ভৌগোলিক সুবিধার জন্য নয়, এর পেছনে রাজনৈতিক এবং সামরিক কারণও ছিল। তোরসা নদী একদিকে যেমন রাজ্যের প্রতিরক্ষায় সাহায্য করত, তেমনি যোগাযোগ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই সিদ্ধান্তের ফলে কোচবিহারের পরিচয় আরও বেশি করে নদী কেন্দ্রিক হয়ে ওঠে। আর এই রাজকীয় অতীতের সবচেয়ে বড় সাক্ষী তো নিশ্চয়ই কোচবিহার প্রাসাদ, যাকে রাজবাড়িও বলা হয়। ছবি দেখেছি, অসাধারণ দেখতে। ঠিক, মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে তৈরি, 1887 সাল নাগাদ। এর স্থাপত্য শৈলীটা খুব ইন্টারেস্টিং। ইতালীয় রেনেসান্স শৈলী, মানে ইউরোপের নবজাগরণের সময়ের স্থাপত্য রীতি, তার সাথে মেশানো হয়েছে ইন্দো সারাসেনিক রীতি, যেখানে ভারতীয় আর ইসলামিক বা ইউরোপীয় নকশার মিশ্রণ থাকে, তাই তো? একদম, একটা অদ্ভুত সুন্দর মিশ্রণ। আমি একটা জায়গায় পড়লাম এটা নাকি আসলে 3 তলা ছিল। হ্যাঁ, ঠিকই পড়েছেন। কিন্তু 1897 সালে আসামে একটা বিশাল ভূমিকম্প হয়েছিল, রিক্টার স্কেলে প্রায় 8.0 মাত্রার। ও বাবা! সেই ভূমিকম্পে 3 তলাটা ভেঙে যায়। এখন আমরা যেটা দেখি সেটা দোতলা ইটের কাঠামো, কিন্তু তাও বিশাল, প্রায় 51,000 বর্গফুটের বেশি এলাকা জুড়ে। ভেতরে সুন্দর বারান্দা, বিশাল দরবার হল, আর তার ওপরে প্রায় 124 ফুট উঁচু একটা ধাতব গম্বুজ। এখন এটা একটা মিউজিয়াম। এই প্রাসাদটা কি শুধু স্থাপত্যের নিদর্শন, নাকি এর কোনো সাংস্কৃতিক তাৎপর্যও আছে? অবশ্যই আছে। এই প্রাসাদ কোচ রাজাদের আধুনিক মনস্কতা আর ইউরোপীয় ভাবধারা গ্রহণ করার মানসিকতার প্রতীক। বিশেষ করে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সাথে ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের মেয়ের বিয়ের পর যে সাংস্কৃতিক আদান প্রদান শুরু হয়েছিল, হ্যাঁ, শুনেছি সেই বিয়ের কথা। তার একটা ছাপ এই স্থাপত্যে দেখা যায়। এটা শুধু ইট পাথরের কাঠামো নয়, একটা সময়ের গল্প বলে। প্রাসাদের পাশাপাশি নিশ্চয়ই মন্দিরও আছে। আমি মদনমোহন মন্দিরের কথা শুনেছি। হ্যাঁ, প্রাসাদের কাছেই খুব সুন্দর সাদা রঙের মদনমোহন মন্দির। এটাও মহারাজা নৃপেন্দ্র নারায়ণই তৈরি করান 1889 সালে। মদনমোহন হলেন কোচ রাজাদের কুল দেবতা, মানে পারিবারিক দেবতা। প্রচুর ভক্ত আর পর্যটক আসেন এখানে। আর কোনো প্রাচীন মন্দির আছে তো। বানেশ্বর শিব মন্দিরটা খুব প্রাচীন, মনে করা হয় 400 বছরেরও বেশি পুরনো। 400 বছর? হ্যাঁ, এছাড়াও মহারাজা প্রাণনারায়ণের আমলে, মানে প্রায় 1700 শতকে, আরও অনেক শিব মন্দির তৈরি হয়েছিল। কোচবিহারে কিন্তু শিবের উপাসনা, মানে যাকে বলে শৈব সংস্কৃতি, তার বেশ গভীর প্রভাব আছে। তার মানে একদিকে কৃষ্ণ মানে মদনমোহন, আবার শিবও। একদম, দুটো ধারাই এখানে পাশাপাশি চলেছে। এটা এখানকার ধর্মীয় সহাবস্থানের একটা চমৎকার উদাহরণ। এই সহাবস্থানের কথা যখন উঠল, কোচবিহারকে নাকি উৎসবের দেশও বলা হয়। ঠিকই শুনেছেন।
এখানকার মেলা আর উৎসবগুলো দেখলে বোঝা যায় বিভিন্ন ধর্মের মানুষ কত সুন্দরভাবে একসাথে মিলেমিশে থাকে। সবচেয়ে বিখ্যাত আর পুরনো মেলা হলো রাস মেলা। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয়। রাসমেলা। হ্যাঁ, এই মেলার প্রধান আকর্ষণ হলো একটা বিশাল চরকার মতো জিনিস, যাকে বলে রাসচক্র। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? কি? এই রাসচক্র বংশ পরম্পরায় একটি মুসলিম পরিবার সাজিয়ে আসছে। সত্যি, এটা তো অসাধারণ। সাম্প্রদায়িক সম্প্রীতির এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? একদম। শুধু রাস মেলা নয়, রথযাত্রা হয় পুরীর মতোই ধুমধাম করে। আবার পীর সাহেবের স্মৃতিতে হয় হুজুর সাহেবের মেলা। মহরমও পালিত হয় খুব নিষ্ঠার সাথে। সেখানে ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখা যায়। বাহ! এই সব উৎসবে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যোগ দেয়। এই একসাথে আনন্দ করার ঐতিহ্যটাই কোচবিহারের সামাজিক বাঁধনটাকে শক্ত রেখেছে। আচ্ছা, এই মদনমোহন মূর্তির নাকি একটা বিশেষত্ব আছে বলছিলেন যেন? হ্যাঁ, একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানকার মদনমোহন মূর্তিতে কিন্তু কৃষ্ণের পাশে রাধা থাকেন না। তাই নাকি? রাধা নেই, হ্যাঁ। যেটা সাধারণত আমরা অন্যান্য জায়গায় দেখে থাকি। কেন থাকেন না তার নানা লোককথা প্রচলিত আছে, তবে এটা এখানকার একটা বৈশিষ্ট্য। উৎসবের কথা তো হলো, এবার একটু খাওয়া দাওয়ার কথায় আসি। এখানকার খাবার কি সাধারণ বাঙালি খাবারের মতোই? মূলত তাই। মাছে ভাতে বাঙালি কথাটা এখানেও খুব খাটে। ইলিশ মাছ খুব জনপ্রিয়, নানা রকম পদ তৈরি হয়। ইলিশ তো বাঙালির প্রিয়। ঠিক। বিশেষ অনুষ্ঠানে বা পুজো পার্বণে ভুনা খিচুড়ি আর লাবড়া। লাবড়া মানে ওই মিশমিশে সবজিটা? হ্যাঁ, অনেক রকম সবজি মিশিয়ে একটা তরকারি, ওটা খাওয়ার চল আছে। আর মিষ্টি, সে তো কোচবিহারের গর্ব। রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই, চমচম সবই খুব বিখ্যাত আর সুস্বাদু। শুনেই জিভে জল আসছে। রাস্তার খাবারের কি অবস্থা? কলকাতা বা অন্য শহরের মতো রোল, ফুচকা এসব পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, পরোটা, এগরোল, ফুচকা এসব তো আছেই। তবে কোচবিহারের একটা নিজস্ব স্ট্রিট ফুড আছে যার নাম ঘটি গরম। ঘটি গরম? সেটা আবার কি? ঝালমুড়ির মতো? অনেকটা ঝালমুড়ির মতোই, কিন্তু একটু অন্যরকম। মুড়ি, চানাচুর, পেঁয়াজ, মশলা বগেরা মিশিয়ে একটা ধাতব পাত্রে রাখা হয়, আর সেই পাত্রটা থাকে একটা জ্বলন্ত উনুনের ওপর। ও, তাই গরম থাকে? একদম। ফলে মুড়ির মিশ্রণটা সবসময় গরম থাকে। শীতকালে গরম গরম ঘটি গরম খাওয়ার মজাই আলাদা। এটা এখানকার একটা নিজস্ব উদ্ভাবন বলা যায়। দারুণ তো। আচ্ছা, এইখানকার জনসংখ্যার মধ্যে কি কোনো বিশেষ জনগোষ্ঠীর প্রাধান্য আছে? হ্যাঁ, কোচবিহারের জনসংখ্যার একটা বড় এবং খুব গুরুত্বপূর্ণ অংশ হল রাজবংশী সম্প্রদায়। রাজবংশী? হ্যাঁ, এরা নৃতাত্ত্বিক দিক থেকে ইন্দো মঙ্গোলয়েড গোষ্ঠীর মানুষ। মানে এদের মধ্যে ভারতীয় এবং কিছুটা পূর্ব এশীয় বা মঙ্গোলয়েড শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আচ্ছা। একটা তথ্য জেনে রাখা ভালো, পশ্চিমবঙ্গের মধ্যে এই কোচবিহার জেলাতেই কিন্তু তফসিলি জাতির মানে শিডিউল্ড কাস্ট মানুষের অনুপাত সবচেয়ে বেশি। ও, তাই নাকি? সবচেয়ে বেশি? হ্যাঁ। রাজবংশীদের কি নিজস্ব কোনো খাদ্যাভ্যাস বা সংস্কৃতি আছে, মানে বাঙালি খাবারের পাশাপাশি? অবশ্যই। প্রচলিত বাঙালি খাবারের পাশাপাশি তাদের নিজস্ব ঐতিহ্যবাহী খাবার আছে। যেমন তারা স্থানীয় বনজঙ্গলের নানা শাকপাতা দিয়ে বিভিন্ন পদ রান্না করেন। ইন্টারেস্টিং। ছ্যাঁকা মানে পোড়ানো বা সেকা সবজি, পেলকা যেটা এক ধরনের ডাল বা সবজির স্যুপের মতো, পান্তা ভাত, এগুলো তাদের রোজকার খাবারের অংশ। এই বৈচিত্র্যটাই কোচবিহারের সংস্কৃতিকে একটা বহুমাত্রিক রূপ দিয়েছে। বিভিন্ন জনগোষ্ঠী তাদের নিজস্ব ঐতিহ্য বজায় রেখেও একটা বৃহত্তর আঞ্চলিক পরিচয়ের অংশ হয়ে উঠেছে। ইতিহাস, সংস্কৃতি, খাবার, অনেক কিছুই জানা গেল। এবার একটু প্রকৃতির দিকে তাকাই। রাজবাড়ির বাইরেও তো ঘোরার জায়গা আছে নিশ্চয়ই? আছে তো। কোচবিহার কিন্তু শুধু ইট পাথরের শহর নয়। এখানে সুন্দর জলাশয় আছে, সবুজ প্রকৃতি আছে। শহর থেকে একটু দূরে প্রায় 15 কিলোমিটার গেলেই পড়বে রসিক বিল। রসিক বিল? হ্যাঁ, এটা একটা বিশাল হ্রদ, চারপাশ ঘন জঙ্গলে ঘেরা। পক্ষীপ্রেমীদের জন্য এটা স্বর্গরাজ্য। বিশেষ করে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে এখানে। বাহ! আর কি আছে ওখানে? এছাড়া ওখানে একটা ছোট্ট চিড়িয়াখানার মতো আছে, হরিণ পার্ক, কুমির পুনরুদ্ধার কেন্দ্র, এমনকি চিতাবাঘ আর কচ্ছপও রাখা হয়েছে। আচ্ছা, আর শহরের ভেতরে? শহরের একেবারে মাঝখানে আছে সাগর দিঘি। এটাও একটা বিরাট আর খুব পুরনো পুকুর। এর পাড় জুড়ে অনেক ঐতিহাসিক ভবন রয়েছে। ও, সাগর দিঘি। হ্যাঁ, শীতকালে এখানেও অনেক পরিযায়ী পাখি দেখা যায়। একদিকে ঐতিহাসিক পরিবেশ, আরেকদিকে প্রাকৃতিক শোভা, সব মিলিয়ে সাগর দিঘির পাড়ে
সময় কাটাতে বেশ ভালো লাগে। আমি শুনেছি কোচবিহারকে নাকি ডুয়ার্সের প্রবেশদ্বারও বলা হয়, এটা কি ঠিক? হ্যাঁ, ভৌগোলিকভাবে কোচবিহার এমন একটা জায়গায় অবস্থিত যে এখান থেকে ডুয়ার্সের বিখ্যাত জঙ্গলগুলোয় যাওয়া খুব সহজ। বক্সা টাইগার রিজার্ভ, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, চিলাপাতা ফরেস্ট এগুলো সবই কোচবিহারের কাছাকাছি। ও আচ্ছা। তাই অনেকে কোচবিহারকে বেস ক্যাম্প করেও ডুয়ার্স ঘোরেন। কিন্তু ডুয়ার্সের অন্যান্য জায়গার সাথে কোচবিহারের মূল পার্থক্যটা কোথায়? মানে পর্যটকরা কেন শুধু জলদাপাড়া বা বক্সা না গিয়ে কোচবিহারে আসবেন? এটাই আসল পয়েন্ট। ডুয়ার্সের মূল আকর্ষণ হলো তার বন্যপ্রাণী আর অরণ্য প্রকৃতি। কোচবিহার সেখানে একটা অন্য মাত্রা যোগ করে। এখানে আছে রাজকীয় ইতিহাস, সুন্দর স্থাপত্য, জীবন্ত লোকসংস্কৃতি আর উৎসব। মানে ইতিহাসের ছোঁয়া। একদম। তাই যারা শুধু জঙ্গল নয়, ইতিহাসের ছোঁয়াও পেতে চান, তাদের জন্য কোচবিহার আদর্শ। বলা যেতে পারে কোচবিহার অরণ্য ভ্রমণের সাথে ঐতিহ্য যোগ করার সুযোগ করে দেয়। ঠিক। এটা উত্তরবঙ্গ ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সম্পূর্ণ করে তোলে। আর ঘোরার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ, যখন আবহাওয়া খুব মনোরম থাকে। তাহলে সব মিলিয়ে কোচবিহারের ছবিটা বেশ জটিল আর আকর্ষণীয় মনে হচ্ছে। একদিকে উর্বর মাটি আর জীবনদায়ী নদী, অন্যদিকে সেই নদীরই ভয়াল রূপ, ভাঙন আর বন্যা। ঠিক। একদিকে স্বাধীন রাজ্যের গৌরবময় অতীত আর তার স্থাপত্য নিদর্শন, অন্যদিকে সেই ঐতিহ্যের সাথে আধুনিক চ্যালেঞ্জগুলোর লড়াই। ঠিক ধরেছেন। এর একদিকে যেমন রাজবাড়ি, মদনমোহন মন্দির, রাসমেলার মতো ঐতিহ্য আর সাংস্কৃতিক মেলবন্ধনের শক্তি, তেমনি অন্যদিকে নদী ভাঙনের মতো কঠিন বাস্তব। এই ভূগোল, ইতিহাস আর সংস্কৃতির টানাপোড়েনই কোচবিহারের আসল পরিচয় লুকিয়ে আছে। এটা এমন একটা জায়গা যা তার অতীতকে অস্বীকার করতে পারে না, আবার বর্তমানের সমস্যাগুলোকেও উপেক্ষা করতে পারে না। এই যে নদী ভাঙনের মারাত্মক সমস্যার কথা বললেন, এর থেকে মুক্তির উপায় কি? সূত্রগুলোতে কি কোনো সমাধানের ইঙ্গিত আছে? দেখুন, সমাধান অবশ্যই দীর্ঘমেয়াদী এবং কঠিন। কিছু রিপোর্টে প্রশাসনিক পদক্ষেপ আর উন্নত ইঞ্জিনিয়ারিং ব্যবস্থার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। যেমন আরও বেশি করে নদীর পার বাঁধানো, নিয়মিত ড্রেজিং করে নদীর নাব্যতা বাড়ানো, মানে নদী থেকে পলি সরানো। হ্যাঁ, এবং অবশ্যই হিমালয় অঞ্চলের পরিবেশগত পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য বৃহত্তর পরিকল্পনা নেওয়া। কিন্তু এগুলো সময় সাপেক্ষ এবং ব্যয়বহুলও বটে, তবে এর কোনো বিকল্পও নেই। বুঝলাম। আর পর্যটনের ক্ষেত্রে ডুয়ার্সের সাংস্কৃতিক প্রবেশদ্বার হিসেবে এর সম্ভাবনাকে কিভাবে আরও ভালোভাবে কাজে লাগানো যায়? এর জন্য কোচবিহারের এই অনন্য মিশ্রণটাকেই তুলে ধরতে হবে। শুধু ডুয়ার্সের গেটওয়ে হিসেবে নয়, বরং নিজস্ব আকর্ষণ হিসেবে এর রাজকীয় ইতিহাস, স্থাপত্য, বিশেষ করে রাজবাড়ি, মন্দির আর উৎসবগুলোর প্রচার বাড়াতে হবে। ট্যুর প্যাকেজ এমনভাবে ডিজাইন করা যেতে পারে যেখানে প্রকৃতিপ্রেমী পর্যটকদের পাশাপাশি ইতিহাস আর সংস্কৃতিমনস্ক পর্যটকরাও আকর্ষিত হন। এটা ডুয়ার্সের পর্যটনের পরিপূরক হতে পারে, প্রতিযোগী নয়। সত্যি, কোচবিহার নিয়ে যত জানছি তত অবাক হচ্ছি। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। কোচবিহার কিভাবে তার এই সমৃদ্ধ বর্ণময় ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো, বিশেষ করে নদী ভাঙনের মতো সমস্যা মোকাবেলা করবে? মানে ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে ভারসাম্য রাখাটা তো সহজ নয়। এটাই হয়তো কোচবিহারের জন্য সবচেয়ে বড় প্রশ্ন। এর অতীত যেমন এর শক্তি, তেমনি বর্তমানের চ্যালেঞ্জগুলো বাস্তব। একদিকে ঐতিহ্য সংরক্ষণ, অন্যদিকে টেকসই উন্নয়ন আর পরিবেশ রক্ষা। এই তিনের মধ্যে ভারসাম্য খুঁজে বের করাই হবে ভবিষ্যতের পথ। ঠিক। আর এই পথ চলায় তার প্রতিবেশী রাজ্য বা দেশ এবং অবশ্যই তার নদীগুলোর সাথে সম্পর্ক কেমন হবে সেটাও দেখার বিষয়। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ পথ চলার মধ্যেই হয়তো এর উত্তর লুকিয়ে আছে।